আজ রাত ৯টা বেজে গেল। এখনো অফিস থেকে ফেরেনি ফজলুর রহমান ও হুমায়ুন রহমান। নরিন আফরোজ ও সামিহা বেগম রান্নাঘরে কথা বলছেন। নরিন আফরোজ জিজ্ঞেস করলেন, আজ এত দেরি হবে, তোকে কিছু বলে গিয়েছিল নাকি? সামিয়া বেগম তরকারি নাড়তে নাড়তেই বলল, না ভাবি, আমাকে তো কিছু বলে যায়নি উনি। তোমাকেও কি কিছু বলে যায়নি? ঘটনা কি দুই ভাই আজ এত লেট করছে? আজ অবধি কখনো তো এরকম লেট করে অফিস থেকে বাসায় ফেরেনি। কোনো ঝামেলা হলো নাকি? নরিন আফরোজ চিন্তা করছেন কি করবেন। সাইমনকে কি অফিসে পাঠাবেন কিনা। সাদাফকে জানাতে মন সায় দিচ্ছে না। ছেলেটার জ্বর এমনিতেই, কিছুক্ষণ পর নূরকে নিয়ে আসবে। ওনারা অফিস থেকে বের হওয়ার আগেই দিয়ে যেতে বলেছে। তবে সাদাফ যে কেন এখনো ফিরছে না, মনে মনে টেনশন করতে লাগলেন। নূর গাড়িতে বসে ভাবছে গতকাল রাত থেকে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা। গতকাল রাতে যখন প্রায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল, নূর কোনোভাবে আটকাতে পারছিল না। স্রোতে গা ভাসিয়ে দিচ্ছিল নূরও। সাদাফ নূরকে জড়িয়ে ধরতে হঠাৎ নূরের ভীষণ পেটে ব্যথা শুরু হয়। সাদাফ যখন বুঝতে পারলো নূরের এই চিৎকার বা আর্তনাদ অন্য কোনো কারণে, সাদাফ নূরকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুই তো চিৎকার করছিস কেন? আমি তোকে এত জোরও তো ধরিনি। খুব কি ব্যথা পেয়েছিস নূর? নূর কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আমার পেট ভীষণ ব্যথা করছে। নূর সাদাফের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, মনে হয়। আর বলে শেষ করতে পারল না নূর। সাদাফ সাথে সাথে বলল, কেন? পিরিয়ড হয়েছে? ডেট মনে ছিল না? আগে হয়েছে নাকি? নূর সাদাফকে বলল, পিরিয়ডের ডেট তো এখন নয়, আরও দেরি ছিল। তাহলে কোনো প্রিপারেশন নিয়ে আসিনি তো আমি। আরও 4-5 দিন বাকি ছিল, কিন্তু হঠাৎ করে এখন কেন হয়ে গেল? আমার সম্পূর্ণ ড্রেস। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। বলল সাদাফ। বুঝতে পেরেছে সাদাফ নূরের কাপড় নষ্ট হয়ে গেছে। কি করবে ভাবতে ভাবতেই নূর একটা তাওয়াল এনে নূরের সামনে দিয়ে বলল, বিছানায় বিছিয়ে নে, রাতটা পার কর। সকলে ড্রেস এনে দেবো। সাদাফ দেখলো নূরের চেহারা পরিবর্তন হচ্ছে, তার মানে ভীষণ ব্যথা করছে মেয়েটির। তাই বলল, তুই বস, আমি এক্ষুনি আসছি। বলে জ্বর শরীরে ধীরে ধীরে উঠে সাদাফ রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর পানি গরম করে একটি হট ওয়াটার ব্যাগে নিয়ে আসলো। সাথে সাথে নিয়ে আসলো গরম রং চা। এসেই নূরের দিকে চাটা বাড়ি দিয়ে বলল, এটা গরম চা, একটু একটু করে খা, ভাল লাগবে। আর পেটের মধ্যে এই হট ওয়াটার ব্যাগটা দিয়ে রাখ, আমি বাইরে যেয়ে ওষুধ নিয়ে আসছি। পাগল হয়ে গেছেন? রাত বাজে কয়টা? আপনি এত রাতে বাইরে ঔষধ আনতে যাবেন? তোর পিরিয়ডের জন্য তো আমার কাছে কোনো ওষুধ নেই। তবে হ্যাঁ, নাপা আছে, সেটা খেলে চলবে? হ্যাঁ চলবে। এমনিতেই গরম পানি ছাকা দিচ্ছে, একটু ভাল লাগছে। সাদাফ নূরের দিকে তাকিয়ে থমক লাগিয়ে বলল, চুপ থাক, তোর কাছ থেকে শিখতে হবে কি করব। ব্যথায় চেহারা নীল হয়ে যাচ্ছে, না পেনে দিচ্ছে, খেয়ে তুই শুয়ে থাক, আমি পেটের মধ্যে ছাকা দিয়ে দিচ্ছি। বলে না পায়নি নূরের হাতে দিল। নূরও খেয়ে নিল। নূর লজ্জা পেয়ে গেল, বলল, না না, লাগবে না, আমি নিজে পেটের মধ্যে ছেঁকে দিয়ে নিতে পারবো। একদম চুপ করে শুয়ে থাক, আমি ছাকা দিয়ে দিচ্ছি। বিয়ে করেছি আমি তোকে, স্বামী হই তোর। আর ভুলে যাস না, এতক্ষণে এই পেটে আমি হাত দিয়ে রেখেছিলাম। তাই এখন শেক দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। ব্যথা এতটাই কাতর হয়ে যাচ্ছে নূর যেন লজ্জা পেতেও ভুলে গেল। চুপচুপ শুয়ে পড়ল। সাদাফ ধীরে ধীরে পেট থেকে কামিজটা সরিয়ে উন্মুক্ত উদরে গরম পানির হট ওয়াটার ব্যাগটা রাখলো। এভাবেই অনেকক্ষণ পানির গরম শেক দিতে দিতে ধীরে ধীরে নূরের ব্যথাটা একটু কমলো। সাদাফ নূরের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই ঘুমানোর চেষ্টা কর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, ধীরে ধীরে ব্যথাও কমে যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠেই স্যানিটারি ন্যাপকিন, ঔষধ, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু নিয়ে এসেছে সাদাব। সাথে নিয়ে এসেছে নতুন একটি ড্রেস। গতকাল রাতের ড্রেসের কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল, সাদাব লক্ষ্য করেছে। তাই নূরের না জানিয়েই একটি ড্রেস নিয়ে এসেছে। এই ড্রেস পরে নূর বের হবে। নূর পিটপিট করে চোখ খুলতে সাদাব গুড মর্নিং জানালো, তারপর বলল, ব্যথা কমেছে নূর? নূর হালকা মাথা ঝাঁকিয়ে একটু সায় জানাতেই সাদাব বলল, ঠিক আছে, ওঠ, ফ্রেশ হ, নাস্তা করবি? নাস্তা নিয়ে এসছি আমি।
নূর একা একা বিছানা থেকে উঠতে চাইলে সাদাফ সাথে সাথে নূরকে বিছানা থেকে নিজের কোলে তুলে নিল, তারপর বলল, চল আমি ওয়াশরুমে দিয়ে আসছি, কষ্ট করে হেঁটে যেতে হবে না। বলে ওয়াশরুম পর্যন্ত নূরকে নামিয়ে দিয়ে এবার ভিতরে যা। মনে মনে ভীষণ লজ্জা পাচ্ছে নূর। এসেছে সাদাফ ভাইয়ের সেবা করতে, জ্বর এসেছে তাই, অথচ এসে নিজেই সেবা নিয়ে যাচ্ছে। 10 থেকে 15 মিনিট পর নূর ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে ড্রেস চেঞ্জ করে বের হয়ে দেখলো বেডরুমেই নাস্তা সাজিয়ে বসে আছে সাদাফ। নূরকে দেখে বলল, আয়, হেঁটে আসতে পারবি নাকি আবার কোলে করে নিয়ে আসবো? হাসতে হাসতে এই কথাটি বলল সাদাফ। একসাথে দুজনে বসে নাস্তা করলো। সাদাফ একটু একটু করে রুটি ছিঁড়ে নূরকে খাইয়ে দিচ্ছে। নূরের আজকে নিজের কাছে নিজেকে কেমন যেন প্রিন্সের মতো মনে হচ্ছে, প্রিন্সেস মনে হচ্ছে। যেভাবে সাদাফ নূরের সেবা করছে মনে হচ্ছে ওর চেয়ে বেশি ভাগ্যবতী বোধ হয় আর কেউ নেই। এইভাবেই সারাদিন রেস্ট করতে দিল নূরকে। বলল, বাবা যখন অফিস থেকে ফিরবে ঠিক তার আগেই তোকে বাড়িতে দিয়ে আসবো। এখন তো তার অফিস চলে গেছে, তাহলে আজকের দিনটা ছোটাছুটি না করে এখানে রেস্ট কর। নূর সাদাফের কথা মতো বিছানায় শুয়ে রইল। আসলে নূরের ব্যথা তেমন একটা কমেনি, যদিও সব ওষুধ খেয়েছে কিন্তু কমেনি। কখনো এরকম হয় না, পিরিয়ড হলে নর্মাল ব্যথা হয়, ওষুধ খেলেই চলে যায়, কিন্তু আজ কোনো ওষুধেই যেন কাজ হচ্ছে না। তবে এখন একটু পর পর সাদাফ গরম পানি ছ্যাঁকা দিচ্ছে, তখন একটু ব্যথা প্রশমিত হচ্ছে। দুপুরে খাওয়ার পর যে নূর ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে সে 8টায়। এর মধ্যেই আর নূর ঘুম থেকে জাগেনি। সাদাফ বারবার চিন্তা করছে নর্মাল পিরিয়ড হলে তো কখনো নূরকে এরকম ঘুমাতে বা সারাদিন ব্যথায় কাতরাতে দেখেনি। বিদেশ থেকে আসার 2-1 দিন পরেই দেখেছিল নূরের পিরিয়ডের অবস্থা, কিন্তু তখন স্বাভাবিক আচরণ চলাফেরা করেছে নূর। কখনো নূরকে এইভাবে ব্যথায় কাতরাতে দেখেনি সাদাফ। এইসব চিন্তার মাঝেই যখন নূরের ঘুম ভাঙলো, দেখলো 8টা বাজে। সাথে সাথে সাদাফের দিকে তাকিয়ে ঘুমু ঘুমু খঞ্চে বলল, 8টা বেজে গিয়েছে, বাবারা নিশ্চয়ই অফিস থেকে চলে এসেছে। না, এখনো রওনা দেয়নি। তুই রেডি হয়ে নে, আমরা এখনই বের হব। বলেই সাদাফ নিজেও রেডি হয়ে নিল। বর্তমানে গাড়িতে নূরের ভাবনায় ছেদ ঘটিয়ে সাদাফ বলল, আজ অনেক বেলা হয়ে গেল, রাত হয়ে গেল, এখনো বাবা বাসায় ফিরলো না। তুই কি জানিস কিছু? না, অফিসের কোনো ব্যাপার তো আমি জানি না। রিমা আপু বা সাইমন ভাইয়া আমাকে কিছুই জানায়নি। আপনাকে জানায়নি? আমি তো সারাদিন ঘুমিয়েছিলাম। সাদাফ ভাবনার মধ্যেই পড়ে গেল। কি হতে পারে, কখনো বাবাকে বা ছোট বাবাকে এরকম এত রাত পর্যন্ত অফিসে থাকতে দেখেনি। সাদা ভাবলো অফিসে একটা ফোন করবে, ফোন করে জেনে নিবে কি অবস্থা বর্তমানে। এদিকে সাইমন নিজের রুমে বসেছিল, হঠাৎ দেখলো রিমা রুমের পাশ দিয়ে যাচ্ছে, তাই আস্তে করে ডাকতে লাগলো, এই রিমা, চা নিয়ে আসো। রিমা চমকে উঠলো, সাথে সাথে ডান দিকে ঘুরে তাকালো, দেখলো দরজা খোলা, চেয়ারে বসেছিল সাইমন। রিমা রুমে ঢুকে বলল, আমাকে কিছু বললি? জি হ্যাঁ, তোমাকে বলছি। রিমা আবারও চমকালো। রিমাকে তুমি করে কেন বলছে? রিমা অবাক হওয়ার ভান ধরে বলল, আমাকে তুমি করে বলছো কেন? সাইমন হালকা এদিক ওদিক তাকিয়ে ধীরে ধীরে বলল, স্বামী স্ত্রী একজন আরেকজনকে তুমি করে বলে, এতে ভালোবাসা বাড়ে। তোর ভাইয়ের মতো না যে তুই তোকারি করব। খবরদার ভাইয়ের কথা বলবেন না। আর কবে থেকে তুমি করে বলা শুরু করলে? স্বামী স্ত্রী কবে থেকে হলাম? সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, বাহ, এর মধ্যে ভুলে গেলি গতকাল রাতে যে কবুল পড়লি, আমি এখন তোর স্বামী হই। সম্মানের সাথে কথা বলিস না কেন, বেয়াদব নারী এক। রিমার আগে ফুসতে ফুসতে বলল, বেয়াদব নারী মানে? কিসের বিয়ে কিসের কি? মাথা কি ডিস্টার্ব হয়ে গেছে? তোর সাথে রাতে একটু দুষ্টুমি করেছি, সেটা কি সিরিয়াসলি নিয়ে নিয়েছিস? সাইমন পড়ার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল, রিমার হাতে কুনুই ধরে নিজের কাছে এনে বলল, একবার কবুল যখন বলেছিস তাহলে বলেছিস। রাত থেকে তুই আমার স্ত্রী, আর ভাই বোন দুজন একরকম হয়েছিস। ভাইও বউকে তুই করে বলে, আর বোনও তার স্বামীকে তুই করে বলে। দুইটাই নরকবাসী হবে। সাদাফ নূরকে নিয়ে বাড়ির গেটে এসেই নূরের দিকে তাকিয়ে বলল, বাসায় যেতে পারবি নাকি আম্মুকে ফোন দিব তোকে নিয়ে যাওয়ার জন্য? নূর যেন একটু লজ্জায় পেল, বলল, না, আমি যেতে পারবো। কিন্তু এমন সময় বাসা থেকে বের হয়ে এলেই নরিন আফরোজ। উনি তো জানতেন সাদাফ আসবে, তাই দরজার কাছাকাছি ছিলেন। সাদাফ তাকিয়ে দেখলেন নরিন আফরোজ দ্রুত পায়ে হেঁটে ওদের কাছে আসছে। সাদাফ গাড়ি থেকে নেমে একটু এগিয়ে গিয়ে বলল,
কি হয়েছে মা? এইভাবে আসছো কেন? নরিন আফরোজ বললেন, দেখ না বাবা, রাত কত হয়ে গেল, তোর বাবা তো এখনো এলো না, ছোট বাবাও আসেনি, ফোনও ধরছে না। আমার তো খুব টেনশন হচ্ছে, দেখবি একটু অফিসে ফোন করে কি হলো। সাদাফও মনে মনে ভেবেছিল অফিস থেকে এখনো বের হয়নি কেন, তাই সাদাফ সাথে সাথে মোবাইল বের করে অফিসে ফোন লাগালো। ফোন রিসিভ করলো ফারদিন। ফোন রিসিভ করার সাথে সাথে ফারদিন, সাদাফ হ্যালো বলতেই ফারদিন বলল। জি স্যার, বলুন। সাদাফ জানতে চাইল, অফিসের কি অবস্থা? বাবা এখন অফিস থেকে বের হয়নি কেন? কি হয়েছে কিভাবে যে বলি। বলো কি হয়েছে। ফারদিন আমতা আমতা করে সব বলল। কি হয়নি স্যার, সেটাই জিজ্ঞেস করুন। কি হয়নি বলো। তাহলে কি হয়েছে সেটাই বলি। স্যার, আপনি দ্রুত অফিসে চলে আসেন যদি পারেন। বড় স্যাররা তো মাথায় হাত দিয়ে বসে আছে, কিছুই বুঝতে পারছে না। অবস্থা খুবই খারাপ, ফোনে বলা যাবে না। আপনি তাড়াতাড়ি চলে আসেন স্যার। বলেই ফোন রেখে দিল। সাদাফ বুঝতে পারলো অফিসে হয়তো কোনো ঝামেলা হয়েছে, কিন্তু মাকেও নূরকে বুঝতে না দিয়ে ফোনটি রেখে নরিন আফরোজের দিকে তাকিয়ে বললেন, মা, নূরকে নিয়ে ভিতরে যাও। নূরের শরীরটা ভালো না, একটু জ্বর জ্বর ভাব ছিল। বাসায় ওইকে নিয়ে রেস্ট করতে দাও, আর আমি অফিস যেয়ে দেখছি, চিন্তা করতে হবে না। নরিন আফরোজ নূরের দিকে তাকিয়ে থেকে দেখলেন আসলে চেহারাটা কেমন অসুস্থ অসুস্থ হয়ে গিয়েছে, যেন মনে হচ্ছে রাজের ব্যথা, কপাল কুঁচকে আছে। কপালে হাত দিয়ে বলল, তোর কি হয়েছে রে মা, এরকম লাগছে কেন? চেহারাটা জ্বর এসেছিল? নূর বড়মার দিকে তাকিয়ে বলল। না আম্মু, চলো ভেতরে যাই, আমার ভালো লাগছে না, একটু শুয়ে থাকবো। সাদাব বুঝতে পারলো নূরের ভীষণ খারাপ লাগছে, কিন্তু এই মুহূর্তে অফিসে যেতে হবে, তাই এদিকে আর সময় ব্যয় না করে বলল, তোমরা ভিতরে যাও, আমি অফিস গিয়ে তোমাকে ফোন দিয়ে জানাচ্ছি। 20 মিনিটের মধ্যে ড্রাইভ করে সাদাব চলে আসলো অফিসে। সাদাব অফিসে প্রবেশ করার 2-3 মিনিটের মধ্যেই খবর হয়ে গিয়েছে সাদাব এসেছে। ফারদিন দৌড়ে দৌড়ে সাদাফের কেবিনে এসে হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, স্যার, ছোট সাহেব এসেছে। সাথে সাথে হুমায়ুন রহমানের মুখে একটু হাসি খেলে গেল, যেন সব টেনশন এক নিমিষে শেষ হয়ে গেল হুমায়ুন রহমানের। ফজলুর রহমানও খুশি, তবে চুপ করে রইলেন। ফারদিন সাথে সাথে বলল, আমি আপনাদের জন্য কফি নিয়ে আসছি। অনেকক্ষণ ধরে টেনশন করছেন, আর স্যারের তো কফি না খেলে বুদ্ধি খোলে না। বলেই তিনজনের জন্য কফি আনতে চলে গেলেন ফারদিন। সাদাব ধীরে ধীরে দরজার নব ঘুরিয়ে দরজা খুলে দেখলো বাবা এবং ছোট বাবা বসে আছে। কেন যেন মনে হলো কয়েক যুগ ধরে তাদের দেখেন, অথচ মাত্র 3 দিন হলো তাদের সাথে কোনো যোগাযোগ নেই। সাদাব ভিতরে এসে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? তোমরা এখনো বাসায় যাওনি কেন? বাসায় সবাই টেনশনে আছে, তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। এখনো বসে আছো কেন? কি হয়েছে? কিছু বলবে? অফিসের কোনো ঝামেলা? হুমায়ুন রহমান কোনো কথাই বলতে পারছে না, কপালে 2 আঙুল দিয়ে ঘষতে ঘষতে বলল, সব ব্লেন্ডার হয়ে গেছে, কি করে কি হলো কিছুই বুঝলাম না। শিপমেন্ট ক্যান্সেল হয়েছে, প্রোডাকশনে নাকি কি ফল্ট আছে, কিন্তু আমাদের ডেটাবেসের সাথে সেই প্রোডাকশনের ডাটার কোনো মিল নেই। কে রাতে চেঞ্জ করেছে কিছু বুঝতে পারছি না। এদিকে বায়াররা কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, 2 দিনের মধ্যে যদি যথোপযুক্ত কারণ দেখাতে না পারি, সাথে সাথে এই চুক্তি ক্যান্সেল করে দেবে। চুক্তিটা যদি বাতিল করে দেয় তাহলে বিশাল অঙ্কের জরিমানা দিতে হবে, যেহেতু ফল্ট আমাদের দিক থেকে। সাথে যোগ করলেন ফজলুর রহমান, বললেন, প্রোডাকশনের মিটিং অলরেডি আমি ডেকেছি, আধা ঘন্টা পর হবে। তুই প্রোডাকশনের সবার সাথে কথা বল, ইন্ডিভিজুয়ালি কথা বল, আর প্রত্যেকটা ডেটা ভালো করে চেক কর। হয়তো যা আমাদের চোখে পড়ছে না তা তোর চোখে পড়তে পারে। যেভাবেই হোক ব্যাপারটা সলভ কর, শুধু টাকার ব্যাপার না, আমাদের সারা জীবনের রেপুটেশনের ব্যাপার। সাদাফ 1 মিনিট ভেবে বলল, সবাইকে ডেকেছেন মিটিংয়ের জন্য? হ্যাঁ, শুধু একজন ছুটিতে আছে। কে ছুটিতে আছে? আকাশ আহমেদ নামে একটি ছেলে 3 মাস হলো জয়েন করেছিল। 3-4 দিন আগে প্রোডাকশন টিমে ওর পোস্টিং দেওয়া হয়েছে, তবে ওর মা নাকি জরুরি বিভাগে ভর্তি, তাই গতকাল থেকে ছুটিতে আছে। এমন সময় রুমে ঢুকলো ফারদিন। ফারদিনকে দিকে তাকিয়ে বলল, আকাশ আহমেদের বায়োডাটা যা যা কাগজপত্র আছে সব কিছু নিয়ে এসো। ওর পার্সোনাল ডিটেলস যা যা জানানোর
সব কিছু নিয়ে এসো। আকাশ আহমেদ মনে মনে নামটা কয়েকবার আওড়ালো সাদাফ। কেন যেন পরিচিত লাগছে। আকাশ আহমেদ নামটা কি হতে পারে বুঝতে পারছে না, কোথাও তো নামটা শুনেছে। এদিকে বাসায় আসতে নূরের সত্যি সত্যি সারা শরীরে জ্বরই চলে আসলো। নরেন আফরোজ সামিহা বেগম বললেন, ভালো মেয়েটা গেল, জ্বর কিভাবে আসলো? মনে হয় পিরিয়ড হয়েছে রে, পেটে ব্যথা, তলপেটে ব্যথা। আমি গরম পানির ছ্যাঁকা দিয়ে দিচ্ছি, তুই পানি পট্টি দিয়ে দেওয়ার জন্য পানি নিয়ে আয়। এদিকে রিমা এখনো জানে না নূর বাসায় এসেছে। নূরের শরীর অসুস্থ। নূরের রুমের কাছে যেতে দেখতে পেল নূরের অবস্থা। দৌড়ে রুমে ঢুকতে দেখলো একজন মাথায় পানি পট্টি দিচ্ছে, তো আরেকজন তলপেটে হট ওয়াটার ব্যাগ ধরে রেখেছে। রিমার সাথে সাথে দৌড়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? ওর কি শরীর অসুস্থ? জ্বর এসেছে? ব্যথা করছে কোথাও? এমন লাগছে কেন? চেহারাটা এত মলিন। মিটিং রুমে বসে আছে সাদাফ। কিছুক্ষণ পর পর তাকাচ্ছে হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানের দিকে। দুজনই খুবই চিন্তিত দেখে বোঝা যাচ্ছে। সাদাফ ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, না হয় একটু বাসায় গিয়ে রেস্ট নাও, বাকিটুকু আমি দেখছি। তা তুই একা কেন দেখবি? আমরা একসাথে মিটিং শেষ করব। এদিকে ফজলুর রহমান মাথা ব্যথা করছে। ফারদিনকে ডেকে আরেক কাপ কফি চেয়ে পাঠালেন। ফারদিনও কফি নিয়ে আসলো সবার জন্য। সাদাফ কফি খেতে খেতে আকাশের ফাইলটি দেখছিল। কিছুক্ষণ আগে ফারদিন ফাইলটি দিয়ে গিয়েছে। আকাশ আহমেদ কোথায় যেন নামটা শুনেছে, কিন্তু অন্য কোনো নাম না থাকায় চিনতে পারছে না। স্কুল কলেজ, সাদাফের স্কুল কলেজে, তাই পরিচিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তারপরও কেন আকাশ আহমেদকে চিনতে পারছে না সাদাফ? এমন চেহারা কাউকে তো সাদাফ চিনতেই না। প্রোডাকশন টিমের সবার সাথে কথা বলল সাদাফ। সাদাফের তেমন কিছু অদ্ভুত মনেই হলো না। সবার তথ্য অনুযায়ী সবার কাজ তো ঠিকই আছে, সবাই যার যার ফাইল জমা দিয়েছে, সব জায়গায় সব কিছু ঠিক আছে, কিন্তু গরমিলটা হলো কোথায়? সিসি ক্যামেরা ফুটেজ দেখে এখনো পর্যন্ত কিছু শনাক্ত করা যায়নি। অফিস আওয়ারে এমন কেউ কম্পিউটারের সামনে আসা যাওয়া করেনি যা দেখে সন্দেহজনক মনে হবে। হঠাৎ সাদাফের মনে হলো অফিস আওয়ার বাদে অন্যান্য সময়গুলো সিসি ক্যামেরা চেক করা হোক। 3 দিনের ফারদিন জানালো, স্যার একটু দেরি হবে, যেহেতু 3 দিনের, তাই একটু সময় দেন। ঘন্টাখানেক সময় লাগবে, কয়েকজন সিকিউরিটি দিয়ে চেক করাচ্ছি। 1 ঘন্টার মধ্যে আশা করি হয়ে যাবে। এন্ট্রান্স থেকে শুরু করে প্রোডাকশনের প্রত্যেকটা কম্পিউটারের কাছাকাছি কে কে গিয়েছে, কার কার অ্যাক্সেস আছে, সব কিছু চেক করবে। আকাশ আহমদের কোথায় কোথায় অ্যাক্সেস আছে, সে কোথায় কোথায় যেতে পারে অফিস আওয়ারের ভিতরে এবং বাইরে, প্রত্যেকটা ফুটেজ আমাকে এনে দেবে। মিটিং শেষ করে ঘন্টা খানেক আরও অপেক্ষা করতে হবে সিসি ফুটেজের জন্য। তাই সাদাফ জোর করে ফজলুর রহমান ও হুমায়ুন রহমানকে বাড়িতে পাঠিয়ে দিলেন। বললেন, বাসায় চলে যাও, এই মুহূর্তে তোমাদের এখানে কোনো কাজ নেই। কী কী হচ্ছে আমি তোমাদের ফোনে ইনফর্ম করব। এখানে থেকে চিন্তা করে কোনো কাজ হবে না, বরং বাসায় যাও, তোমাদের জন্য বাসায় সবাই চিন্তা করছে। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান আর কথা বাড়লেন না। যেহেতু মিটিং শেষ, এই মুহূর্তে আর এখানে কোনো থেকে লাভ হবে না, বরং বাসায় গিয়ে একটু রেস্ট করাই যাক। মাথা প্রচণ্ড ব্যথা করছে। এদিকে নূরের অবস্থা খুবই খারাপ, জ্বর 102 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। ব্যথায় কোকাচ্ছে মেয়েটি। এখন যেন পানি মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। নরেন আফরোজের সামিহার দিকে তাকিয়ে বললেন, সাইমনকে গাড়ি বের করতে বল, হসপিটালে নিতে হবে। অফিসে কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই এই মুহূর্তে, হসপিটাল নেওয়াটা জরুরি আমি মনে করছি। নূর ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু লজ্জা হচ্ছে। পিরিয়ডের ব্যথার জন্য হসপিটালে যাবে, তাই বলতে থাক লাগবে না। নরেন আফরোজ বলল, একেবারে থাপ্পড় দিব। লাগবে না মানে? কতটুকু যন্ত্রণা হচ্ছে? 2 দিন ধরে তুই যন্ত্রণা সহ্য করছিস, এখন বলছিস লাগবে না? সামিহা তুই কথা শুনছিস না? তাড়াতাড়ি গাড়ি বের করতে বল এক্ষুনি, আমার মেয়েকে হসপিটালে নিয়ে যেতে হবে। সামিয়া দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি সাইমনের কাছে গিয়ে বলল, সাইমন, তাড়াতাড়ি গাড়ি বের কর, নূরকে হসপিটালে নিয়ে যেতে হবে। সাইমন টেবিলে বসে পড়ছিল। একটু আগেই তো রিমার সাথে কথা বলছিল, এরপর মনোযোগ দিয়ে পড়ায় দিয়েছিল। অবাক হয়ে গেল নূরকে হাসপাতালে নিতে হবে মানে? বাসায় থেকেও সাইমন কিছু জানে না। অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে নূরের?
নূরের জ্বর এবং শরীরে ব্যথা এত কিছু জানতে হবে না, এক্ষুনি গাড়ি বের কর। আর সাদাব বা অন্য কাউকে কিছু জানানোর প্রয়োজন নেই, আমরা আগে হসপিটালে নিয়ে যাই, দেখি তারপরে জানাবো। বলে সামিয়া বেগম নূরের সবকিছু গোছগাছ করতে লাগলেন। হসপিটালে আজকের রাতটা তো থাকতেই হবে। এদিকে রিমা মাথার কাছে বসে বারবার পানি পট্টি দিচ্ছে। নরিন আফরোজ কিছুক্ষণ পর পর হট ওয়াটার ব্যাগ চেঞ্জ করে তলপেচে চেপে ধরে রেখেছে। নূর বলে বোঝাতে পারবে না কেমন লাগছে, বারবার শুধু সাদাফের কথা মনে পড়ছে। সাদাফ ভাইকে কি আর দেখতে পারবে না নূর? অসম্ভব ব্যথায় বারবার ওর মন যেন ভয় শিহরিত হয়ে যাচ্ছে, আর শুধু সাদাফ ভাইকে দেখতে ইচ্ছে করছে। এদিকে সবাইকে বিদায় করে দিয়ে ফারদিন আর সাদাফ বসে সিসিটিভির খেয়াল করছিল। ঠিক এমন সময় একটি ফোন আসলো সাদাফের মোবাইলে। সাদাফ ফোন ধরে হ্যালো বলতে ওপাশ থেকে বলে উঠল, সাজিদ বলছি, মানে আকাশ আহমেদ বলছি। সাজিদ নামটা শুনতেই বুকের ভেতর থক করে উঠল সাদাফের। আকাশ আহমেদ আর সাজিদ তাহলে একজন? সাদাফ অবাক হলো। অবাকের রেশ সাজিদকে বুঝতে না দিল। কোমল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি চাই? আমার অফিসে কেন জয়েন করেছিস? তোর তো অবস্থা এমন না যে তুই কোনো অফিসে চাকরি করতে হবে তোর। সাজিদ হাসলো, প্রাণ খুলে হাসলো, মনে হয় অনেক দিন পর। তারপর বলল, চাওয়া একটাই, আগেও যে চাওয়া ছিল এখনো সেই চাওয়াই। আগে শুধু চাইতাম, এখন ভয়ঙ্করভাবে চাই। সাদাফের চোয়াল শক্ত হলো। তারপর বলল, আগে ফল ভোগ করেছিস, এখন ফল ভোগ করবে। সাজিদ হাসতে হাসতে বলল, আগের বার ফল বুক করেছিলাম আমি, এবার ফল ঘর বুক করার পালা। সব সময় আমি একাই কেন বুক করব, তুইও কর। হুমায়ুন রহমান বাড়ির দরজা লক করা দেখেই সাথে সাথে চমকে উঠলেন। বাড়ির দরজা তো লক থাকার কথা না। বাইরে থেকে ফজলুর রহমান দিকে তাকিয়ে বললেন, তা তো জানি না, ফোন দিচ্ছি, দাঁড়াও। তাড়াতাড়ি ফোন দে, টেনশন হচ্ছে আমার। কেন যেন মনে হচ্ছে কিছু ঠিক নেই। কোথায় গেল সবাই? আমাদের কিছু জানালো না কেন? ফজলুর রহমান ফোন দিলেন সামিয়া বেগমকে। সামিয়া বেগম ভুল করে ফোন রেখে গিয়েছেন, তাই ফোন দিলেন সাইমনকে। কয়েকবার রিং হওয়ার সাথে সাথে সাইমন ফোন ধরতে ফজলুর রহমান বললেন, কিরে, তোরা সবাই কোথায়? বাড়ি বাইরে থেকে তালা কেন? কি হয়েছে? আমাদের ফোন দিসনি কেন? বাবা, আমরা সবাই হসপিটালে এসেছি। নূরের ভীষণ জ্বর, তাই হসপিটালে নিয়ে আসলাম। তোমরা অফিসে ব্যস্ত ছিলে, হয়তো কোনো ঝামেলা হয়েছে, তাই আর নতুন করে টেনশন দিতে চাইনি, তাই আমরাই নিয়ে এসেছি নূরকে হসপিটালে। এক কাজ করো, তোমরা হসপিটালে চলে এসো। হুমায়ুন রহমান হৃদয়টা হঠাৎ থমকে উঠলো কথাটা শুনে। নূর হসপিটালে? কি হয়েছে? কি এমন জ্বর যার জন্য হসপিটালে নিয়ে গেছে? এমনকি ওনাদের জানায়নি পর্যন্ত। নরিন আফরোজের উপর ভীষণ রাগ হলো হুমায়ুন রহমানের। এরকম নাদানের মতো কাজ কি করে করলো তিনি? বাড়ির কাউকে জানায়নি। এদিকে হঠাৎ করে মনে পড়লো সাদাফ জানতে পারলে কি করবে? ও তো পাগল হয়ে যাবে। এই মুহূর্তে অফিসের টেনশন, তার উপর যদি শুনতে পারে নূরের শরীরের কথা, তাহলে তো ভেঙে পড়বে সাদাফ। ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলেন, সাদাবকে কি জানাবো? আগে আমরা যাই, গিয়ে দেখে। এই মুহূর্তে সাবাতকে জানালে ও সহ্য করতে পারবে না, এমনি অনেক টেনশনের মধ্যে আছে। আগে চলো আমরা গিয়ে দেখি কি হয়েছে, তারপর না হয় জানানো যাবে। হুমায়ুন রহমান মনকে বোঝাতে পারছেন না, বারবার ছেলের কথা মনে পড়ছে। ছেলে যখন প্রশ্ন করবে কেন আমাকে জানালেন না, তখন কি উত্তর দিবে হুমায়ুন রহমান? এদিকে সাদাফ ড্রয়ার থেকে নূরের লাল চুকচুকে শাড়ি পরা বিয়ের ছবিটি বের করে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। অদ্ভুতভাবে হাত কাঁপছে সাদাফের। থেকে থেকে বারবার নূরের কথা মনে পড়ছে। এমনভাবে নূরকে নিয়ে ভাবতে হয়নি কখনো সাদাফের। আজ শুধু যেন মিস করছে না বা অনুভব করছে না, একটা ভয়, একটা দ্বিধা, সংশয় নিয়ে মনে পড়ছে নূরকে হারানোর ভয় জেঁকে ধরেছে সাদাফের ভিতর। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না সাদাফ। সাথে সাথে টেবিল থেকে মোবাইলটি নিয়ে ফোন লাগালো নূরের নম্বরে। রিং হচ্ছে, কেটে যাচ্ছে, রিং হচ্ছে, কেটে যাচ্ছে, কিন্তু কেন ফোন ধরছে না নূর? সাদাফের হৃদয়টা বারবার কেঁপে উঠছে। 6 বছর আগে আমেরিকা যাওয়ার দিন, 3 দিন আগে যখন মারামারি করে বাসায় ফিরেছিল সাদাফ রক্তাক্ত অবস্থায়। মনে পড়ল সে বিভীষিকাময় দিনটির কথা। ভীষণ মেরেছিল সাজিদকে, অর্থাৎ আকাশ আহমেদকে। এতটাই মেরেছিল শুধু জানে মরে যায়নি, তবে
চেহারার অবস্থা খারাপ করে দিয়েছিল, পুরো মুখ যেন থেতলে দিয়েছিল সাদাফ। তাই কি চেহারা এত পরিবর্তন? কোনোভাবে কি প্লাস্টিক সার্জারি করিয়েছিল চেহারার? হ্যাঁ, করাতেও পারে। ধনী ছিল সাজিদের পরিবার, হয়তো কাটাছেঁড়া চেহারা নিয়ে থাকতে চায়নি, তাই প্লাস্টিক সার্জারি করিয়েছে, যার জন্য সাদাফ চিনতে পারছিল না। এই সেই সাজিদ যে সেদিন 10 বছরের নূরকে কোলে নিয়ে চুমু খেয়েছিল, নিজের বউ বলে দাবি করেছিল সবার সামনে, বলেছিল বড় হয়ে এই মেয়েকেই বিয়ে করবে, বউ বানাবে। কথাটি সেদিন মেনে নিতে পারেনি সাদাফ। যদিও বন্ধু ছিল, তারপরও নূরকে কোলে নিয়ে এভাবে চুমু খাওয়া কোনোভাবে সহ্য করতে পারেনি। সাথে সাথেই সেই দিনই চরমভাবে আঘাত করেছিল সচিদকে। বন্ধুরা না আটকালে হয়তো মেরেও ফেলতো। এতটা রাগ, এতটা হিংস্রতা কখনো সাদাফ নিজের মধ্যে অনুভব করেনি। সেদিনই প্রথম অনুভব করেছে নূরের গায়ে একটি স্পর্শ পর্যন্ত সহ্য করতে পারবে না সাদাফ। এবার সেটা যে কেউ দেখ, বন্ধু হোক বা অন্য কেউ, নূরের গায়ে কোনো স্পর্শ সাদাফ ছাড়া অন্য কারো কেউ করতেও পারবে না। পুলিশ কেস করতে চেয়েছিল সাজিদের পরিবার, কিন্তু ভিডিও ফুটেজ এবং বন্ধু বান্ধবের বয়ান অনুযায়ী সাজিদ আগে শুরু করেছিল মারামারি। তাই দুই পরিবার নিজেদের সম্মান রক্ষার্থে পুলিশ কেস করেনি, তাই সবকিছু সমঝোতা করে ফেলেছিল হুমায়ুন রহমান। 3 দিনের মধ্যে আমেরিকা পাঠিয়ে দিয়েছিল সাদাফকে। যদিও সাদাফ যেতে প্রস্তুত ছিল না, কিন্তু বুঝিয়ে শুনিয়ে নূরকে বিয়ে দিয়ে তারপরই সাদাফকে পাঠানো হয়েছিল। হুমায়ুন রহমান ভেবেছিল নূর তখন ছোট, বুঝে না, সাদাফ হয়তো বড় হলে বা কিছুদিন পরে ভুলে যাবে এগুলো। কিন্তু এই ভালোবাসা, এই যে টান, ভোলার মতো ছিল না, তা তখনও বুঝতে পারেননি হুমায়ুন রহমান। তড়িঘড়ি করে হসপিটালে এসে পৌঁছালো দুই ভাই। এসেই দেখলেন নূর কেবিনে শুয়ে আছে, জ্ঞান নেই, তবে ব্লাড নেওয়া হচ্ছে। সিস্টার সব টেস্ট করানোর জন্য ব্লাড নিচ্ছে। বাড়ির সবাই দাঁড়িয়ে আছে কেবিনে। ফজলুর রহমান সামিয়া বেগমের দিকে তাকে ফিসফিস করে বললেন, আমাদের জানাওনি কেন? একে একে হসপিটালে চলে এসেছো। যদি রাস্তায় কিছু হয়েছে তো? সন্ময় কতটুকু ছেলে, ও একা একা কি করে সামলাবে? সবগুলো মেয়ে মানুষ, তোমরা আমাদের জানাওনি কেন? আর নূরের কি হয়েছে সত্যি করে বল। জ্বরের জন্য তো হসপিটালে আসার কথা না? সামিয়া বেগম ফজলুর রহমানকে ইশারা করলেন কেবিনে থেকে বের হয়ে আসতে। ফজলুর রহমান কেবিন থেকে বের হয়ে আসলে সামিয়া বেগম কেবিনের দরজা চাপিয়ে দিয়ে বললেন, নূরের আসলে 2 দিন ধরে পিরিয়ড হয়েছে, সময়ের আগে হয়েছে, ভীষণ ব্যথা। যখন দেখলাম আর সহ্য করতে পারছে না, আমাদেরও কেমন টেনশন হচ্ছিল, তাই নিয়ে এসেছি। জ্বরও ছিল। বলেই সামিয়া বেগম তাকালেন ফজলুর রহমানের দিকে। ফজলুর রহমানের কলিজাটা কেঁপে উঠলো, যেন ভয়ঙ্কর কোনো কথা শুনেছেন বা মনে পড়ে গেল যেন ফজলুর রহমানের। উনি মাথায় ঘাম মুছতে লাগলেন, বললেন, সাদা বারবার অধৈর্য হাতে, কাপা কাপা হাতে ফোন দিচ্ছে বারবার নূরকে, কিন্তু নূর ফোন ধরছে না। নূর কি তবে ঘুমিয়ে গেছে? আচ্ছা, ওর কি ব্যথা কমেছে? একবারও কি তো ফোন দিয়ে জানাতে চাইলেও না নূর? কি হতে পারে, ঘুমিয়ে গেল নাকি? পরে চিন্তা করলো তাহলে মাকে ফোন দিয়ে দেখি। নরেন আফরোজকে ফোন দিল, কিন্তু নরেন আফরোজ তো ফোন নিয়েই জানি, তাই নরেন আফরোজও ফোন ধরছে না। এবার খুবই চিন্তিত সাদাফ, কেমন যেন লাগছে বুকের ভেতর, উসকুস করছে। ফোন দিল সাইমনের মোবাইলে। 3-4 রিং হওয়ার পরপরই সাইমন ফোন ধরল। ফোন ধরে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, নূর কোথায়? নূরের কি হয়েছে? ফোন ধরছে না কেন? সাইমন কি উত্তর দিবে বুঝতে পারছে না, আমতা করতে লাগলো। তারপর ভয় বলল, ভাইয়া, আমরা সবাই হসপিটালে। নূরের শরীরটা ভীষণ খারাপ, পেটে ভীষণ ব্যথা ছিল, আর জ্বর 102-এর উপরে, তাই হসপিটালে নিয়ে এসেছে। আব্বু আর বড় আব্বু হসপিটালে এসেছে। কিছুক্ষণ আগে আমরা সবাই হসপিটালে এসেছি, তবে নূরের জ্ঞান নেই। টেস্ট করতে দিয়েছে, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, নূর ঘুমাচ্ছে। কথাগুলো শুনে সাদাব কি বলবে বুঝতে পারছে না, যেন চুপ হয়ে গেল, বাকশক্তি হারিয়ে গেল সাদাফের। কি রিয়েকশন নেই কোনো, যেন ঝড়ের আগে নীরবতা। কিছুক্ষণ পর শুধু বলল, কোন হসপিটালে? সাইমন ভয় বলল, এভার কেয়ার হসপিটালে। হসপিটালের নাম শুনতে সাদাফ সাথে সাথে ফোন কেটে দিল। এদিকে নূরের হালকা জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে পিটপিট করে তাকে দেখলো আশেপাশে ফজলুর রহমান আর হুমায়ুন রহমানকে সামনে দাঁড়ানো দেখলো। নূর পিটপিট করে চোখ খুলে দুজনের দিকে তাকিয়ে শুধু একবার বলল, সাদাব ভাই। হুমায়ুন রহমান চুপ হয়ে গেলেন। ফজলুর রহমান বললেন,
আসবে মা, তোর সাফাত ভাই রাস্তায় আছে, আসবে। তুমি উত্তেজিত হয়েও না। নূরের মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলতে লাগলেন ফজলুর রহমান। নূর আবারও চোখ পিটপিট করে তাকালো। ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কারণে বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারছে না, তবে ব্যথা কিছুটা প্রশমিত হয়েছে নূরের। তাড়াতাড়ি আসতে বলো, আমার তো ঘুম চলে এসছে, সময় শেষ হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি আসতে বলো। বলে আবারও চোখ বন্ধ করে ফেলল নূর। ফজলুর রহমান ও হুমায়ুন রহমান যেন পাগল প্রায়। একদিকে অফিসের ঝামেলা, আরেকদিকে নূর। ফজলুর রহমান অসহায় দৃষ্টিতে তাকালেন বড় ভাই হুমায়ুন রহমানের দিকে। হুমায়ুন রহমান যেন ছোট ভাইয়ের আকুলতা বুঝতে পারলেন। ফজলুর রহমান বললেন, ভাইজান সাফাতকে বলেন তাড়াতাড়ি আসতে। আমার মেয়ের ঘুম চলে আসছে, ঘুম আসার আগে যেন চলে আসে। হুমায়ুন রহমান বুঝতে পেরেছিলেন, তারপরও যেন এতটুকু কথার অপেক্ষা করছিলেন। তাড়াতাড়ি ব্যস্ত হাতে ফোন দিলেন সাদাফকে, কিন্তু সাদাফ ফোন ধরছে না। সাদাফ ফোন ধরবে কি করে? সাদাফ গাড়ি চালানোতে ব্যস্ত, এত দ্রুত ড্রাইভ করছে যে ওর এদিক ওদিক আর কোনো খবর নেই। কত দ্রুত নূরের কাছে পৌঁছাবে সেই চিন্তায় ড্রাইভ করছে সাদাফ। সাদাফের যেন মনে হচ্ছে 20 মিনিট ধরে নয়, যেন 20 জনম ধরে কার ড্রাইভ করছে, কিন্তু দূরত্ব মেটাতে পারছে না। যেন শত শত মাইল দূরত্ব নূরের সাথে তৈরি হয়ে গিয়েছে সাদাফের। সময়ের পর সময় পার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্ত যেন বছরের চেয়েও দীর্ঘ মনে হচ্ছে সাদাফের কাছে। অতঃপর এভার কেয়ার হসপিটালে সামনে এসে গাড়ি থামাতে দারোয়ানের হাতে 500 টাকা দিয়ে চাবি দিয়ে বলল, দ্রুত পার করে দিন কাউকে দিয়ে। বলেই হসপিটালের ভেতরে ছুট লাগালো সাদাফ। হসপিটালের লবিতে পৌঁছাতে বুঝতে পারলো নূর কোন ফ্লোরে তার তো জানা হয়নি। ব্যতিব্যস্ত হয়ে মোবাইল খুঁজতে শুরু করলো সাদাফ, কিন্তু কোথাও মোবাইলটা পাচ্ছে না। বুঝতে পারলো গাড়িতে রেখে এসেছে। সাথে সাথে রিসেপশনের কাছে গিয়ে বলল, আমাকে একটু ফোন দিন, আমাকে একটু ফোন করতে হবে, জরুরি। রিসেপশন থেকে ফোন দিল। ফোন রিসিভ করলো সাইমন। হাঁপাতে হাঁপাতে জোরে জোরে শ্বাস নিতে নিতে কোনো মতে কাঁপা কাঁপা কঞ্চে সাদাফ জিজ্ঞেস করলো, নূর কোথায়? কোন ফ্লোর আসতে হবে? তাড়াতাড়ি বল। 7 নং ফ্লোরে চলে এসো, লিফটের 6 চাপলেই হবে। সাইমন বলল। সাদাফ সাথে সাথেই ফোন রেখে দৌড় লাগালো লিফটের কাছে। লিফটগুলো সব ব্যস্ত পেল, যেন 1 মিনিট সময় সহ্য হচ্ছে না সাদাফের। দৌড়ে তাই চলে গেল সিঁড়ির কাছে। সিঁড়ি বেয়ে পাগলের মতো উঠতে লাগলো সাদাফ। 2টি ফ্লোর উঠেই সাদাফ একটি লিফট ফাঁকা পেল। সাথে সাথে লিফটের ভেতর গেল। অধৈর্য হচ্ছে বারবার। দেখতে লাগলো কতক্ষণে 6 নম্বর ফ্লোর আসবে। ঠিক মিনিট 2-এর মধ্যেই 6 নম্বর ফ্লোরে উঠে গেল সাদাফ। তাড়াতাড়ি লিফট থেকে নেমেই ব্যস্ত হয়ে দৌড় লাগালো, কিন্তু কোন ক্যাবিনে যাবে? ক্যাবিনের কথা তো জিজ্ঞেস করা হয়নি কত নম্বর ক্যাবিনে আছে। তাই একটি একটি করে সব ক্যাবিনে উকি মারতে লাগলো সাদাফ। দরজা খুলে না পেয়ে বলল, সরি। এভাবেই 2-1টা ক্যাবিন উকি মারতে কাঙ্ক্ষিত ক্যাবিনটি পেয়ে গেল, যেখানে বাইরে দাঁড়িয়ে দেখলো দরজা হালকা খোলা। ধীরে ধীরে সাদাফ এগিয়ে গেল কেবিনের দিকে। নিঃশ্বাস আটকে যাচ্ছে সাদাফের। 1 পা 2 পা করে কেবিনের ভেতর আসতেই দেখলো নূর চোখ পিটপিট করে তাকালো সাদাফের দিকে। সাদাফও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে, যেন শত শত মাইল পার করে এসেছে এই একটি শুভ দৃষ্টির জন্য। সাদাফের যেন জীবনটা বের হয়ে যাচ্ছে। নূরের দিকে অপলক চোখে চেয়ে আছে। নূরের যেন মনে হচ্ছে নিঃশ্বাসটা একটু স্থির হলো সাদাফকে দেখে। নিভু নিভু নয়নে তাকিয়ে রইল সাদাফের দিকে, কিন্তু ঘুমচাপ হচ্ছে, বেমানি করছে নূরের সাথে। চোখ মেলে তাকিয়ে থাকতে পারছে না নূর। খুব কি কষ্ট হচ্ছে, কিন্তু নূর কষ্ট করবে, চোখ বন্ধ করবে না। নূর দেখবে চেয়েছে তার শখের পুরুষটিকে। ফজলুর রহমান তাকিয়ে রইলেন সাদাফের দিকে। চেয়ারের অবস্থা যেন বড্ড বিধ্বস্ত। এমনিতে এই 2 দিনের জ্বর, তার উপর অফিসের এত টেনশন, আর নূরের জন্য যেই দুশ্চিন্তায় গাড়ি চালিয়ে এসেছে, সব মিলিয়ে সাদাফের চেহারার দিকে যেন তাকানো চাচ্ছে না। যেন মনে হচ্ছে শতাব্দীর ক্লান্তি ওর চেহারায় ভর করেছে। পরনের শার্ট কুঁচকে রয়েছে, জায়গায় জায়গায় ঘামে ভিজে গিয়েছে। সাদাফ ধীরে ধীরে 1 পা 2 পা করে এগিয়ে এসে নূরের বেডের কাছে বসলো। হুমায়ুন রহমান ফজলুর রহমান নূরের বেডের পাশেই দাঁড়ানো ছিল। নরিন আফরোজ ও সামিয়া বেগম নূরের পাশে দাঁড়ানো ছিল। রুমের ভেতরে সাইমন রিমা সোফায় বসে তাকিয়ে আছে, যেন অবাক হয়ে গেল সবাই। সাদাফ ভাই এত দ্রুত কি করে এলো? মনে হলো যেন 10 থেকে 15 মিনিট আগেই তো কথা বললো।
সাদাব নূরের মাথার কাছে এসে দাঁড়ালো, এক হাত রাখলো নূরের মাথায়। নূর এবার চোখ বন্ধ করে ফেলল, চোখের কোনায় যেন জল চিকচিক করছে। সাদাব হাঁটু ভেঙে নূরের কাছে বসলো। হুমায়ুন রহমান ও ফজলুর রহমান একটি কথাও বললেন না। কেন যেন হুমায়ুন রহমান নিজেকে খুব অপরাধী ভাবছে। নিজে থেকে কেন ছেলেটাকে জানালো না, কেন এত দেরিতে জানাতে পারলো, যেখানে সবার আগে জানার একমাত্র অধিকার ছিল সাদাফের, সেখানে সবার পরে সাদাফকে জানানো হলো। ফজলুর রহমানও আরেকটি কথাও বললেন না। মেয়ের দিকে তাকে দেখলেন, মেয়ে চোখ বেয়ে পানি পড়ছে, মেয়েটা নিশ্চয়ই ভীষণ কষ্ট পাচ্ছে, কিন্তু এখন আর এখানে দাঁড়াতে চাচ্ছে না ফজলুর রহমান। সর্বপ্রথম ফজলুর রহমান চুপচাপ নিঃশব্দে হসপিটালের কেবিন রুম ত্যাগ করলেন। ধীরে ধীরে একে একে সবাই হসপিটালের কেবিন রুম থেকে বের হয়ে গেলেন। কাউকে যেন কোনো কিছু বলতেই হলো না, বুঝিয়ে দিতে হলো না। সবাই যেন নূর আর সাদাফকে একটু আলাদা স্পেস দিতে চাচ্ছে, তাই সবাই বের হয়ে গেলেন রুম থেকে। নূর চোখ বন্ধ করে ঠোঁট দুটো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সাদাফ ধীরে ধীরে হাত উঠিয়ে আঙুল দিয়ে খুব নরম ও কোমলভাবে নূরের চোখের পানিগুলো মুছে দিল। হালকা চোখে এসে নূরের কপালে ঠোঁট ছুঁয়ে বলল, কাঁদছিস কেন পাগলি? কি হয়েছে তোর? এই তো আর একটু পরে সুস্থ হয়ে যাবে, আমি চলে এসেছি না। পিটপিট করে নূর চোখ দুটো খুলে বলল, সাদাব ভাই, আপনি এত দেরিতে কেন এসেছেন? আমি তো কত অপেক্ষা করেছিলাম আপনার জন্য, আমার তো ভীষণ কষ্ট হচ্ছিল। সাদাব মুচকি হেসে নূরের চোখের পানি একটু একটু করে মুছে দিয়ে বলল, এখনো সাদাব ভাই, আর কতবার কবুল করলে আমি তোর ভাই থেকে স্বামী হতে পারবো, বলতে পারিস নূর? নূর চোখ বন্ধ করে ফেলল লজ্জায়। সাদাব নূরের চুলগুলো ধীরে ধীরে হাত বুলাতে বুলাতে বলল, নূর, একবার আমাকে সাদাব বলে ডাকবে? নূর না সূচক মাথা নাড়ালো, তারপর ধীরে ধীরে বলল, না, আপনাকে আমার নাম ধরে নয়, এমনি ডাকতে ভালো লাগে। সাদাব নূরের দিকে ঝুঁকে বলল, আমার যে একবার শুনতে ইচ্ছে হচ্ছে, আমার নূর আমাকে সাদাব বলে ডাকবে। নূর চোখ বন্ধ অবস্থায় বলল, না এখন না, পরে ডাকবো। সাদাব মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখ বন্ধ করে তীর তীর করে কাঁপতে থাকা নূরের দিকে। তারপর বলল, কথা দিচ্ছিস তো পর আমাকে সাদাব বলে ডাকবে? ঠিক আছে, তোর কথাই রইল। আর তো বেশি দিন নেই, আর মাত্র 12 দিন বাকি আছে। 12 দিন পর তুই আমাকে সাদাব বলে ডাকবি। বলল সাদাফ। নূর জবাবে শুধু মুচকি হাসলো, কিন্তু কোনো কথা বলল না। সাদাফ তাকিয়ে রইল নূরের চেহারার দিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে মুখে হাসি থাকলেও পুরো চেহারাটা যেন ব্যথার ছাপে স্পষ্ট। সাদাফের ইচ্ছে করছে ওর সমস্ত ব্যথা নিজের মধ্যে নিয়ে নিতে, কিন্তু মানুষ যে বড় অপারক, যতই ভালোবাসা থাকুক চাইলেও কেউ কারো কষ্টের ভাগ নিতে পারে না। সাদাফ ঝুঁকে এসে নূরের কপালে আরেকবার উষ্ঠ ছোঁয়ালো, তারপর ধীরে ধীরে বলল, চোখ খোল নূর, তাকা আমার দিকে। নূর পিটপিট করে চোখ খুললো, সাদাফের দিকে তাকালো। সাদাফ নূরের একটি হাত নিজের হাতের পৃষ্ঠে নিয়ে চুমু খেয়ে বলল, কি ভীষণ অপার লাগছে নিজের কাছে নিজেকে। তোর এই ব্যথা যে আমি নিজের মধ্যে নিতে পারছি না, তোর ব্যথাগুলো আমি কমিয়ে দিতে পারছি না নূর, কিন্তু ভালোবাসা দেব অনেক। যে ভালোবাসা দিয়ে ব্যথাগুলো সারিয়ে নিতে না পারলেও ব্যথাগুলোর জন্য একদিন ভুলিয়ে দিতে পারি। বলেই নূরের হাতে আবারও চুমু খেলো সাদাফ। ওয়ার্ড বয় এসে দাঁড়াতেই বাইরে ফজলুর রহমান জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ফাইল নিয়ে ডক্টরের কেবিনে আসুন, রোগীর ব্যাপারে কথা বলবে। ছেলেটি বলল। হুমায়ুন রহমান দাঁড়িয়ে গেলেন যাওয়ার জন্য। ফজলুর রহমান বললেন, ভাই আপনি থাকেন, আমি যাচ্ছি, সমস্যা নেই। বলেই ফাইল নিয়ে দ্রুত চলে গেল ডক্টরের কেবিনে। ডক্টর ফাইলগুলো দেখতে দেখতেই বললেন, ফজলুর রহমান বললেন, আপনার মেয়ের ওভারিয়ান সিস্ট অর্থাৎ ডিম পাড়ার ছোট ছোট টিউমার বা বাড়ন্ত অবস্থায় রয়েছে। ওষুধ দিয়ে দিচ্ছি, যদি গ্রোথ স্থির থাকে বা কমে যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি গ্রোথ না কমে তাহলে হয়তো সামনে গিয়ে অপারেশন করাতে হবে। এর অনেক সাইড ইফেক্টও রয়েছে। আশা করি আপনি জানেন ওর এই ওভারিয়ান সিস্টের ব্যাপারে, কারণ ওর পিরিয়ড নর্মাল বা স্বাভাবিক হয় না, অনিয়মিত পিরিয়ড। এটি তো আর হঠাৎ করে এমনি ধরা ধীরে ধীরে হয়েছে। জি, এর আগেও একবার হয়েছিল, তবে হসপিটালে ভর্তি রাখতে হয়নি।
টেস্ট করানোর পর জানতে পেরেছিলাম কিছুদিন ওষুধ খাওয়ার পর বলেছিল কমে গিয়েছে। ডক্টর ফজলুর রহমানের দিকে তাকালেন, তারপর বললেন, যখন বললেন কমে গিয়েছে বা কোনো উপসর্গ দেখা দেয়নি, এরপর আপনি কোনো টেস্ট করাননি? ফজলুর রহমান চুপ হয়ে গেলেন, বললেন, না, যখন দেখলাম সব কিছু নর্মাল হয়ে গিয়েছে আর ডক্টর নিজে থেকে বলল কমে গিয়েছে, তাই আর টেস্ট করাইনি। ডক্টর বললেন, ওষুধগুলো হয়তো আরো কিছুদিন কন্টিনিউ করা দরকার ছিল, কিন্তু করেননি, যার জন্য আবার বেড়েছে। তবে এখন যে ওষুধগুলো দিচ্ছি দীর্ঘমেয়াদে ওষুধগুলো খেতে হবে, এবং এতে অনেক সময় বাচ্চা গর্ভধারণের সমস্যা হতে পারে। গর্ভধারণ খুব দেরিতে হতে পারে, অথচ কখনো নাও হতে পারে। যদি ওষুধ খেলে কমে যায় তাহলে সমস্যা নেই, কিন্তু যদি না কমে গ্রোথ ওভাবেই থাকে তাহলে অপারেশন করাতে হবে। আর অপারেশন করালেই কি হবে অতটুকু নিশ্চয়ই জানেন আপনি। ফজলুর রহমান দীর্ঘশ্বাস ফেলেন। উনি এটাকে মনে হয় ভয় পেয়েছিলেন এবং এখনো পাচ্ছেন। কখনো বলা হয়নি এই কথাটি। নূরের এই সমস্যাটির কথা উনি আগে থেকে জানতেন, কখনো কারোর সাথে শেয়ার করেননি। ডক্টরের দিকে তাকিয়ে ফজলুর রহমান বললেন, আমার মেয়েটাকে সুস্থ করে দিন ডক্টর, এমন ওষুধ দিন যাতে ওর শীতগুলো কমে যায় আর কখনো না হয়। আমার মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে। নূরের হাত ধরে নূরের দিকে অবলোক চোখে যে আছে সাদাফ। এতক্ষণ নূর ঘুমিয়ে গিয়েছে। ঘণ্টাখানেক আগে ইঞ্জেকশন দিয়েছিল, ইঞ্জেকশন প্রভাবে এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সাদাফের হাত আঁকড়ে ধরে নূর ক্যাবিনে প্রবেশ করলেন ফজলুর রহমান। প্রবেশ করে দেখলেন সাদাফ নূরের হাত ধরে নূরের দিকে তাকিয়ে আছে। ফজলুর রহমান ফাইলটি একটু পেছনে লুকিয়ে ফেললেন। এই মুহূর্তে সাদাফের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন না, তাই ধীরে ধীরে ফাইলটি নূরের ব্যাগে কাপড় চোপড়ের পেছনে লুকিয়ে সাদাফের কাছে ধীরে ধীরে হেঁটে আসলেন। তারপর বললেন, বাসায় গিয়ে রেস্ট কর, সারাদিন ধরে তো অনেক টেনশন করলি, অনেক কাজ করেছিস, এখন আবার না হয় বাসায় গিয়ে রেস্ট কর। সাদাফ চোখ তুলে তাকালো ফজলুর রহমানের দিকে। সাদাফের চোখ দুটো ছলছল করছে, যেন পায় না এই মুহূর্তে কান্না করে দিবে। ফজলুর রহমান তাকিয়ে দেখলেন সাদাফের অবস্থা। পুরুষ মানুষও যেন যে কাঁদে কষ্ট পেলে কাঁদে সাদাফ তার প্রমাণ। যদিও কখনো কাউকে কাঁদতে দেখেনি ফজলুর রহমান, কিন্তু নিজে তো কত শতবার কেঁদেছে আড়ালে নূরের কথা ভেবে, নূরের ভবিষ্যতের কথা ভেবে। কতবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কতবার আল্লাহর কাছে চেয়েছে তার জীবনের বিনিময়ে হলেও যেন নূরের সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। ফজলুর রহমান যেদিন থেকে জানতে পেরেছেন আল্লাহর কাছে কত শতবার মোনাজাতে চেয়েছিলেন মেয়েটার ভবিষ্যৎটা যেন এরকম না হয়, সব কিছু যেন ঠিক হয়ে যায়। আল্লাহ কি তবে শুনেননি তার কথা? উনি কি কোনো পাপ করেছিলেন যার শাস্তি হিসাবে নূরের জীবনে এরকম অভিশাপ দিয়ে দিয়েছে? মানুষ বলে ব্যক্তি জীবনে পাপ নাকি তার সন্তানের উপরে বর্তায়, কিন্তু ফজলুর রহমান মনে মনে কত শতবার চিন্তা করেছেন কি এমন পাপ করেছিলেন উনি খুঁজে পায় না। কিন্তু তার মেয়ের ভাগ্যটা কেন এমন হবে? যদি ডাক্তার যা বলেছে তা সত্যি হয়, তখন দুটো হাতেই যে তার, একটি যে তার ছেলে, একটি মেয়ে, কাকে কষ্ট দিবে, কার কষ্টে চোখের পানি মুছবেন উনি যে ভেবে কুল পায় না। একবার যখন নূরের পেটে ব্যথা হয়েছিল, ফজলুর রহমান আর সামিয়া বেগম নিয়ে গিয়েছিলেন নূরকে হসপিটালে। সাদাফ তখন বিদেশে, ওমান রহমান ব্যবসায় কাজে একটু বাইরে গিয়েছিলেন। সাইমন রিমা তখন ছোট, ওরা কিছুই জানে না। 2 বছর আগের ঘটনা। হঠাৎ নূর একদিন পেটে ব্যথা নিয়ে দৌড়তে দৌড়তে এলো। তখন নূর এত শত বুঝতো না, এখনই তো কম বুঝে, তখন আরও ছোট ছিল। পেটে ব্যথা করছে বলে ছটফট করতে করতে যখন ফজলুর রহমানের কাছে এলো, তখন সামিয়া বেগম চিপে চিপে বলেছিলেন পিরিয়ড চলছে। কিন্তু মেয়েরা এত কান্না, এত চিৎকার দেখে উনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি, হসপিটাল নিয়ে গিয়েছিলেন। পরীক্ষা করে ডক্টর জানায় ছোট ছোট সিস্ট দেখা দিয়েছে। এত অল্প বয়সে এত ছোট ছোট সিস্ট, উনি অবাক হয়ে গিয়েছিলেন শুনে। এটা কোনো পাপ, ওনার যেন মেয়ের উপরে এরকম একটা অভিশাপ নেমে এসেছে। পরে ডক্টর জানায় চিন্তার তেমন কিছুই নেই, ওষুধ দিবে, ওষুধ চলতে থাকলে ধীরে ধীরে সিস্ট কমে আসবে, ধীরে ধীরে ছোট হতে হতে মিলিয়ে যাবে, অপারেশনের পর্যন্ত যাওয়া লাগবে না। যেহেতু তখন খুবই ক্ষুদ্র ক্ষুদ্র সিস্ট ছিল। পরে দীর্ঘদিন ওষুধ খাওয়া ফজলুর রহমান সবার চোখের আড়ালে, কেউ যেন দেখতে না পারে, কয়েকবার টেস্ট করায়
নিজেই মেয়েকে এমনকি সামিহা বেগমকে পর্যন্ত জানায়নি। চিন্তা করেছিল মায়ের মন চিন্তায় অসুস্থ হয়ে পড়বে, কান্নাকাটি করবে, তাই উনি চুপচাপ নূরকে নিয়ে বাইরে বের হবার কথা বলে ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাতো এবং ঔষধ খাওয়াতো নূরকে। নিজে এসে চুপি চুপি রুমে 3 মাস ওষুধ খাওয়ানোর পর ডক্টর যখন জানায় রেজাল্ট ভালো পাওয়া গিয়েছে, একদম মিলিয়ে গেছে, আর টেনশনের কোনো কিছু নেই, উনিও খুশি হয়ে ওষুধ বন্ধ করে দিয়েছিলেন। নূর ততদিনে ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছিল এবং চিপে চিপে ওষুধ খাওয়ানোটা খুব ঝামেলাই ছিল। এভাবে 2 বছর চললো, এতদিন কোনো সমস্যা হয়নি, কিন্তু মনের কোথাও একটা সন্দেহ থেকে গিয়েছিল, একটা ভয় ঢুকে গিয়েছিল যে নূর কি কখনো মা হতে পারবে না যদি সিস্ট ভালো না হয়। তাই উনি গোপনে আল্লাহর কাছে বারবার চাইতেন মাফ চাইতেন, মেয়ের ভালোর জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ কি তবে তাকে ক্ষমা করেনি? মনে মনে ভাবলো ফজলুর রহমান, কিন্তু উনি তো নিজের কোনো অন্যায়, কোনো অপরাধ খুঁজে পান না। কখনো মনে পড়ে না উনি কারোর সাথে জেনে শুনে কোনো অন্যায় করেছেন, কোনো অপরাধ করেছে যার শাস্তি তার মেয়েটা পাচ্ছে। সাদাফের চোখে টলমল পানি দেখে ফজলুর রহমান কোনো কথা বলতে পারলেন না, তাকিয়ে রইলেন সাদাফের দিকে, তারপর বলেন, পুরুষ মানুষের চোখে পানি আসতে হয় না, শত কষ্টের মধ্যেও অবিচল থাকতে হয়, শক্ত থাকতে হয়। কারণ নারীদের মন কোমল, তারা কাঁদাবে, তাই পুরুষকে শক্ত থাকতে হবে। হুমায়ুন রহমান এমন সময় ক্যাবিনে প্রবেশ করলেন। উনি একটু বাইরে গিয়েছিলেন, এসে দেখলেন ফজলুর রহমান সাদাফের দিকে তাকে কথাগুলো বলছেন। ফজলুর রহমান সাথে সাথে দেখলেন হুমায়ুন রহমানকে ভিতরে ঢুকতে, বললেন, এসেছেন ভাইজান, আসেন। আপনি বরং বাড়ির সবাইকে নিয়ে চলে যান, হসপিটালে এত লোক থাকার কোনো প্রয়োজন নেই। আমি থাকবো আর শাহিমা থাকুক, বাড়িতে তো লোকের প্রয়োজন আসে। ডাক্তার কি বললো? ডাক্তারের কেবিন থেকেই তো এলি মাত্র। বলল হুমায়ুন রহমান। কথাটি শুনেই সাদাফ সাথে সাথে সচকিত হলো। সাদাফ জানে না নূরের কি হয়েছে, সাথে সাথে ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে নূরের? ডাক্তার কি বলেছে? এই প্রশ্নটির ভয় পাচ্ছিল ফজলুর রহমান, তাই ভাইকে তড়িঘড়ি করে বাড়ির সবাইকে নিয়ে বাসায় যেতে বলেছিলেন। ফজলুর রহমান আমতা আমতা করে হুমায়ুন রহমানের দিকে তাকিয়ে বলেন, তেমন কিছু না ভাইজান, টেস্টের রিপোর্ট নর্মাল এসেছে, তবে ব্যথাটা একটু বেশি, যার কারণে ট্রিটমেন্ট চলছে, কালকের মধ্যে রিলিজ দিয়ে দিবে। হুমায়ুন রহমানের কেমন যেন সন্দেহ হলো। এটা তো ভালো খবর, কিন্তু ফজলুর রহমানের মুখে তেমন হাসিনি কেন? হাসি খুশি দেখানোর চেষ্টা করছেন, কথাটা হেসেই বলেছেন, কিন্তু চোখ দেখে তো বুঝা যাচ্ছে চোখ আর ঠোঁটের হাসি যেন মিলছে না। সাদাফ সাথে সাথে বলল, আমি যাব না, তোমরা সবাই চলে যেতে পারো, নূরের সাথে আমি থাকবো। ফজলুর রহমান বললেন, না, তোর থাকতে হবে না, সকালে তোকে আবার অফিস যেতে হবে, আর সারাদিনই তো পরিশ্রম করলে, টায়ার্ড, বাসায় গিয়ে রেস্ট কর। সাদাফ দৃঢ় কণ্ঠে বলল, না, আমি এখানেই থাকবো, বলেছি তো। তোমরা বাসায় চলে যাও, আমি এখান থেকে 1 পাও নড়বো না। ফজলুর রহমান চাচ্ছিল না হসপিটালে উনি ছাড়া আর কেউ থাকুক। কখন ডাক্তার কার সাথে কি কথা বলে ফেলবেন উনি চাচ্ছেন না। এই মুহূর্তে কেউ নূরের এই দুর্বলতা বা অসুস্থতা সম্পর্কে জানুক, জানলে ভেঙে পড়বে বাকি বাড়ির সবাই, অনেক কষ্ট পাবে। সবার কষ্টে নূরের কি হবে সেটা ভেবে ওনার বুক বারবার ধরফর করে উঠছে, কেঁপে কেঁপে উঠছে। নূর জানতে পারলে কি হবে, নূরকে কি করে সামলাবে, এটা ভেবে উনি কেঁপে উঠছে বারবার। আর সাদাফ জানলে কি করবে? উফ, ফজলুর রহমান আর নিতে পারছেন না, আর ভাবতেও পারছেন না কিছু। এদিকে সাদাফ নূরের মাথায় হাত রেখে মাথার চুলগুলো গুছিয়ে দিতে দিতে মনে মনে ভাবল, কোনো ঝড় তোর আর আমার মাঝে আসতে দেব না নূর। যত বড় ঝড়ই আসুক, যত বিপদ আসুক, আমি সহস্তে সেগুলো মোকাবেলা করব, তোর পর্যন্ত এগোতে দেব না। রিমার দিকে তাকে নরেন আফরোজ বললেন, এদিকে আয়, আমার সাথে তোর সাথে আমার কথা আছে। আমার সাথে কথা? কি কথা আম্মু? আগে আয় আমার সাথে, ওই পাশে চল, সামনে গিয়ে কথা বলবো। রিমা বলল। নরেন আফরোজ বললেন। রিমা বুঝতেও পারছে না কি কথা থাকতে পারে, চুপচাপ মায়ের পেছন পেছন হেঁটে হেঁটে একটু সামনে চলে গেল। নরেন আফরোজ থামলেন, থেমে রিমার দিকে তাকিয়ে বললেন, কবে থেকে চলছে এইসব? রিমা যেন বোকা হয়ে গেলেন। মা আসলে কোন ব্যাপারে বলছে, কি কবে থেকে চলছে তাই বলল। কি বলছো আম্মু? আমি বুঝতে পারছি না।
এত কুচি খুকি তো নস, বুঝতে পারছিস না তোকে আমি চুপচাপ ডেকে এনে কোন ব্যাপারে জিজ্ঞাসা করছি? নরিন আফরোজ বললেন। রিমা শুকনো ঠোক গেল, আমতা আমতা করে বলল, না আসলে আমি বুঝতে পারছি না তুমি কি জিজ্ঞেস করছো আমাকে। কবে থেকে চলছে সাইমনের সাথে এসব? নিজ কানে শুনেছি, তাই অস্বীকার করার কোনো চেষ্টা আমার কাছে করবি না। আর নেকামি তো একদমই করবি না, নেকামি আমার এখন একদম সহ্য হয় না, বললেন নওরিন আফরোজ। রিমা ভয় পেয়ে গেল, পুরো শরীর যেন কাঁপুনি ধরে গেল, কাঁপতে কাঁপতে বলল, না মানে ওই সাইমন ভাইয়া বলেছে আমাকে পছন্দ করে। নরিন আফরোজ বললেন, এক থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব। সাইমন বলছে পছন্দ করে, তুই করিস না? রিমার মাথা নত করে ফেললো, তারপর নরিন আফরোজের দিকে তাকিয়ে বলল। সরি, ভুল হয়ে গেছে। নরিন আফরোজ বললেন, সব ভুল ভুল হয় না রিমা, একই বাড়িতে থাকিস, তোরা একবার যখন সম্পর্কে জড়িয়ে গেছিস তোর কি মনে হয় সম্পর্ক থেকে তুই বের হতে পারবি? আর এমনি সাদাব আর নূরকে নিয়ে একটা ঝামেলা চলছে, তার মধ্যে যদি তোদেরটাও শুনে চিন্তা করতে পারিস তোর বাবাদের অবস্থা কি হবে? সব কিছুর একটা সময় থাকে, মুরব্বিরা করলে জিনিসটা ভালো হয়। কেন তোরা ছেলেমেয়েরা এসব বুঝতে চাস না? আর সাদাব তো আরও বুঝদার ছেলে, সাইমন তো একটা বাচ্চা পুরাই, ও কি পারবে সব ঝড় ঝাপটা সহ্য করতে? এক ধমক দিলেই তো চুপ করে থাকবে। কি এমন বয়স হয়েছে এসব করার? আর এই বয়সে যদি সম্পর্কে জড়িয়ে গিয়েছিস তাহলে এক বাড়িতে থেকে কি তোর মনে হয় আর স্বাভাবিক ভাই বোনের সম্পর্ক বজায় রাখতে পারবি? সরি আম্মু, ভুল হয়ে গেছে, কিন্তু কোনো কিছু তো প্ল্যান করে করিনি, হয়ে গেছে। নরিন আফরোজ দীর্ঘশ্বাস ছাড়লেন, রিমার দিকে তাকিয়ে বললেন, এখন তো বলবি সরি ভুল হয়ে গেছে, কিছু হলেই তো বাবা মায়ের কথা মনে পড়ে, আগে তো মনে পড়ে না। মাঝখান দিয়ে সাইমন এখন কি করবে আমি সেটাই বুঝতে পারছি না। তুই না হয় মেয়ে মানুষ, তোকে দুটো কথা বলে বাড়িতে রেখে দিবে। রাগ যদি সব সাইমনের উপরে ঝাড়ে তোর বাবা তখন, যাই হোক এখন কিছুদিন সবার সামনে ওর থেকে একটু দূরে দূরে থাকিস, বেশি কথা বলিস না, কারণ নজর যেন তোদের উপরে এখন না পড়ে। একটা ঝামেলা চলছে, সেটা আগে মিটমাট হোক, কথা বোঝাতে পেরেছি? আমি না দেখে যদি অন্য কেউ দেখতো তখন? আর এভাবে লুকোচুরি করে এখানে ওখানে দাঁড়িয়ে কথা বলিস না, আমাকে বুঝতে দে কি করব, আমাকে জিনিসটা হ্যান্ডেল করতে দে। রিমার সাথে সাথে নরিন আফরোজকে জড়িয়ে ধরলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, থ্যাংক ইউ আম্মু। রাতেই হুমায়ুন রহমান, সাইমন, রিমা, নরিন আফরোজ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ফজলুর রহমান সামিয়া বেগমকে চলে যেতে বলেছেন, কিন্তু সামিয়া বেগম যেতে নারাজ। মেয়েকে রেখে নরিন আফরোজ ও যেতে চাচ্ছিলেন না, কিন্তু সকালে আবার সবার জন্য খাবারও নিয়ে আসবে, আর রিমা ও সাইমনকে একা বাড়িতে পাঠানো ঠিক হবে না, সে ভেবেই উনি রাজি হয়ে গেলেন। নরিন আফরোজ হেঁটে হেঁটে এসে নূরের মাথায় হাত বুলিয়ে কতক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইলেন। এখন যেন নূর আর শুধু ওনার মেয়ে না, তার বড় ছেলের বউ। সেই হিসেবে এখন নূরের প্রতি ভালোবাসা ওনার অন্যরকম, ঠিক যেমনটা সাদাফের প্রতি তেমন। নূরের মাথায় হাত বোলাতে বোলাতে সাদাফের দিকে তাকিয়ে বললেন, তুই তো যাবি না জানি, এখানেই থাকবি, তাই খেয়াল রাখিস সব কিছু, নিজের দিকে খেয়াল রাখিস। খাবার গরম করে রেখে গিয়েছি, খেয়ে নিস, অসুস্থ হয়ে পড়লে নূরকে দেখবে কে? সাদাফ নরিন আফরোজের হাত ধরে বলল, ঠিক আছে আম্মু, ঠিক মতো বাসায় যাও, চিন্তা করো না, আমরা এখানে আছি। একে একে সবাই চলে গেলেন, রয়ে গেলেন ফজলুর রহমান, সাদাফ ও সামিয়া বেগম। সামিয়া বেগম কেবিনের আরেকটি বেডে শুয়েছিলেন, নূরের হাত ধরে বসেছিল সাদাফ। সোফায় বসে আছে ফজলুর রহমান। ফজলুর রহমান মনে মনে ভাবছে, যদি সাদাফের সাথে নূরের বিয়েটা এই মুহূর্তে মেনে নেয়, নূর যদি মা না হতে পারে, যদি সাদাফ নূরকে গ্রহণ করতে না চায়, একই বাড়িতে থেকে সাদাফের এই বিহেভিয়ার কি দেখতে পারবে নূর? সহ্য করতে পারবে নূর? যদি সাদাফ নূরকে ভবিষ্যতে কখনো এগুলো নিয়ে খোঁটা দেয়, যদি ছেড়ে দিতে চায়, তখন তো সাদাফ নতুন করে বিয়ে করলে এই বাড়িতে বউ নিয়ে থাকবে, নূরের কি হবে?
নূর এই অপমান নিতে পারবে, মানতে পারবে? উনি যেন আর কিছু ভাবতে পারছেন না। অদূর ভবিষ্যৎ কথা ভেবে যেন ওনার মাথাটা ব্যথায় টন টন করছিল। বারবার শুধু একই চিন্তা, একই বাড়িতে থেকে যদি মেয়েটা কষ্টে থাকে, এই কষ্ট নিজের চোখে দেখবে কি করে ফজলুর রহমান? নুরিবা কি করে সহ্য করবে সাদাফের এমন ব্যবহার? এখন তো সাদাফ জানে না, সাদাফ জানলে কি করবে সেটা ভেবে টেনশন হচ্ছে ফজলুর রহমানের। কারণ মানুষ মুখে যাই বলুক, সন্তান একটা স্বামী স্ত্রীর জীবনে অনেক বড় একটা ব্যাপার। সারা জীবন তো সন্তানহীন হয়ে থাকাটা কম বড় ব্যাপার না। সাদাফ কি মেনে নেবে নূরের এই দুর্বলতা? সাদাফ এক দৃষ্টিতে তাকিয়েছিল নূরের দিকে। নূর ঘুমাচ্ছে শান্তিতে, যেন এই মুহূর্তে কোনো ব্যথা নেই, কোনো কষ্ট নেই। হঠাৎ সাদাফের মোবাইলে রিং বেজে উঠল। ফোনের ভলিউম অল্প, তাও টের পেলেন ফজলুর রহমান। সাদাফ মোবাইলের দিকে তাকিয়ে দেখল সাজিদ অর্থাৎ আকাশ আহমেদ। সাদাফ নূরের হাতটি হালকা করে ছেড়ে সুন্দর করে বিছানায় রেখে তারপর একটি চাদর দিয়ে ধীরে ধীরে ফোন নিয়ে বাইরে চলে গেল। ফজলুর রহমান তাকিয়ে হঠাৎ, সাদাফ বাইরে চলে যাচ্ছে কেন? এতক্ষণ তো বেহার মতো হাত ধরেছিল, হঠাৎ কি হলো? সাদাফ বাইরে গিয়েছে, ফোনটি রিসিভ করে কানে ধরতে সাথে সাথে সচিত বলে উঠল, কিরে, তোর প্রিয়সী সে নাকি হসপিটালে? কি হয়েছে? সাদাফ এখন আর অবাক হচ্ছে না, জানে অবশ্যই নূরের ব্যাপারে খোঁজ খবর রেখেছে, তাই বলল, প্রিয়সী না, বিয়ে করা বউ। সাজিদ জোরে শব্দ করে হাসলো, হেসে বলল, ওই তো প্রিয়সীর মতোই, বিয়ে করেই তো ভারী ছাড়া হয়েছিস, তাই এখনো বউ বলা না। তবে যাই বলিস, তোর বউকে নিজের বউ বলে ডাকতে ভীষণ ভালো লাগে। সাদাফ মুচকি হাসলো, তবে ভেতরে ভেতরে রাগে কাঁপছে। সাদাফ বলল, এতটুকুই ভাবে যতটুকু ভাবলে সরি বলার অবকাশ পাবে, পার পেয়ে যাবে। এর চেয়ে বেশি গভীরে গেলে পার পাবি না। নিশ্চয়ই 6 বছর আগের ঘটনা মনে আছে? তুচ্ছ একটা ঘটনার জন্য যদি এত বড় মূল্য তোকে দিতে হয়, তাহলে আমার বউকে নিজের বলে ভাবতে চাইলে কতটুকু মূল্য তো দিতে হবে, সেটা ভেবে তারপর ভাববে। সাজিদ বলল, সেটা সময় হলে বোঝা যাবে। আপাতত তোর প্রিয়সী, সরি, তোর বউয়ের জন্য শুভকামনা রইল। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর হ্যাঁ, শত্রু হলেও ভালো মনের শত্রু আমি, সব সময় খোঁজ খবর রাখি। তুই তো কোনো খোঁজ খবর রাখিস না। সাদাফ রাগে থর থর করে কাঁপছে, একটি কথা বলতে পারছে না, চুপ করে আছে। সাদাফ কথায় নয় কাজে কর্মে বিশ্বাসী, তাই চুপ করে থাকায় শ্রেয় মনে করলো। মনে মনে শুধু প্রতিজ্ঞা করলো, ছাড় পেয়েছিলি, কিন্তু এখন আমার বউয়ের কথা একবার শুধু ভাবলেও তুই ছাড় পাবি না। এর জন্য তোকে কঠিন মূল্য দিতে হবে সাজিদ। নূরের দিকে চোখ তুলে তাকানোর অধিকার এই পৃথিবীতে কারণে আমি ব্যতীত। ফোনে কথা শেষ হতেই ফোনটি পকেটে ঝুঁকিয়ে সাদাফ ফিরে গেল অতীতে, সেই দিনের স্মৃতিতে। যেদিন কলেজে অনুষ্ঠান ছিল, লাস্ট ডে ছিল, নূরকে নিয়ে গিয়েছিল সেই অনুষ্ঠানে। নূরকে দেখে আগে পরে সব বন্ধুরাই দুষ্টুমি করতো, ছোট বউ বলে খ্যাপাতো, দুষ্টুমি করতো, ফাজলামো করতো, সেটাতে কোনো মাথা ব্যথা ছিল না সাদাফের। নূর দেখতে এতটাই কিউট ছিল, সবাই নূরকে খুব আদর করতে পছন্দ করতো। কিন্তু সে অনুষ্ঠানে হঠাৎ করে সাজিদের কুদৃষ্টি নূরের ওপরই পড়ে, এমনভাবে পড়ে যেটা মেনে নিতে পারেনি সাদাফ। সাদাফের সাথে সাজিদের আগে পরে একটু ঝামেলা ছিল, কিন্তু মাঝখানে ঠিক হয়ে গিয়েছিল সব। সাজিদের চরিত্রের সমস্যা আগে থেকে ছিল। কলেজের কোনো এখন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক ছিল সাজিদের, তাই ওকে সাদাফ মোটামুটি এড়িয়েই চলতো। নূরকে কিছুক্ষণ এর জন্য সবার কাছে রেখে গিয়েছিল। সাবাও নূরের সাথেই ছিল, কিন্তু নূর জুস খেতে চাওয়ায় সাবা নূরকে দাঁড় করিয়ে রেখে জুস আনতে চায়। সেই সময় সাজিদ এসে নূরকে কোলে নিয়ে তুলে চেয়ারে বসে। নূর ছোটার চেষ্টা করে, কিন্তু সাজিদ ছাড়ে না। হঠাৎ সেই দিন অদ্ভুতভাবে সাদাফ লক্ষ্য করে নূরকে কোলে নিয়ে কিভাবে যেন জড়িয়ে ধরে চুমু খাচ্ছে গালে। কে বারবার বউ বলছিল সাদেফ। নূর ছোটার চেষ্টা করছে, সেটা সাদাফের একদম পছন্দই হচ্ছিল না। বন্ধু আছে বন্ধুর জায়গায়, কিন্তু নিজের বোন, নিজের কাজিন অথবা নিজের পছন্দের কোনো মানুষকে তার বন্ধু এভাবে জড়িয়ে ধরে চুমু খাবে, এটা মেনে নিতে পারেনি সাদাফ। দৌড়ে গিয়ে সাথে সাথে নূরকে সাজিদের কোল থেকে ছিনিয়ে নেয় এবং বলে, খবরদার নূরকে বাজেভাবে টাচ করবি না। কথাটা একটু জোরেই বলে, সেটা সাজিদের খুব মাইন্ডেই লাগে, খারাপ লাগে। সাজিদ উল্টো প্রশ্ন করে, কি সমস্যা? কেমন করেছি? এমন একটা ভাব করছিস তার জন্য
তোর বউকে কোলে নিয়ে চুমু খাচ্ছি। সাদাফ উত্তর দেয়। বউ হোক অথবা বোন, এইভাবে কোনো মেয়েকে করে নিয়ে চুমু খেলে সেটাকে আদর করে বলে না, সেটাকে অন্য কিছু বলে। নূর মোটেও কমফোর্টেবল ছিল না। ও বারবার তোর কাছ থেকে ছুটতে চাইছিল। তার মানে তোর স্পর্শ নূরের ভালো লাগছিল না। এতটুকু বাচ্চা বুঝতে পারে কোনটা ব্যাড টাচ আর কোনটা গুড টাচ। তাই এত ছোট মেয়ে বুঝতে পারে কোনটা ব্যাড টাচ কোনটা গুড টাচ? কেন তুই টাচ করে করে শিখিয়ে দিয়েছিস? প্রশ্ন করলো সাজিদ। কথাটা শোনা মাত্র মাথায় যেন আগুনই জ্বলে উঠেছিল সাদাফের। তবুও হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়েছিল নূর। ভয় পাচ্ছিল তাই নূর এক হাত দিয়ে সাদাফের বাঁ হাত ধরে ছিল, তাই আগে বাড়ছিল না সাদাফ শুধু মুখ দেখিয়ে বলছিল, অতটুকুই কথা বল, যতটুকু বললে প্রতিক্রিয়া তুই সহ্য করতে পারবি।